হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে। আমি সন্দীপ জয়সওয়াল, তোমাদের ইতিহাস বিষয়ের 4 নম্বর স্কুল নিয়ে আজকে আলোচনা করব। সবাই খাতা এবং পেন নিয়ে বসবে এবং নোট ডাউন করে নেবে। বাঁকুড়া খ্রিস্টান কলেজ স্কুল, 4 নম্বর স্কুল। সবাই কিন্তু খাতা পেন নিয়ে বসবে এবং সেটা যতগুলো আমি আলোচনা করব সেগুলোকে সব নোট ডাউন করবে এবং যেখানে বুঝতে পারবে না আমাকে অবশ্যই জানাবে। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান কি। এখানে বলেছে ঔপনিবেশিক প্রশাসনের কথা বলা হয়েছে। ঔপনিবেশিক প্রশাসন মানে কি, এখানে ইংরেজ সরকারের কথা বলা হয়েছিল। ঠিক আছে, এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ পার্লামেন্টের কথা বলা হয়েছে যে তারা যখন কোনো মনোভাব প্রকাশ করছে, যখন পরবর্তীকালে আমরা লিখব সেই ইতিহাস বা ঐতিহাসিক উপাদান কোনটা হতে পারে। সাময়িক পত্র হতে পারে, সরকারি নথিপত্র হতে পারে, সংবাদপত্র হতে পারে, না স্মৃতিকথা হতে পারে। দেখো, নতুন ইতিহাস চর্চা যখন আমরা করছি সেই সময় আমরা দেখি যে এইগুলো সবগুলোই হচ্ছে ইতিহাসের উপাদান হিসেবে ধরা হয়। কিন্তু স্পেশালি যদি আমরা দেখি, স্পেশালি আমরা কাকে বলবো, সরকারি নথিপত্রকে বলবো। কাকে বলবো? সরকারি নথিপত্র। এটির একটি যদি উদাহরণ আমরা দিই, ধরো বঙ্গভঙ্গ আন্দোলন হচ্ছে 1905, কত সাল? 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন হচ্ছে। সেই সময় লর্ড কার্জন চিঠি লিখে বলেছিল যে বঙ্গভঙ্গ কার্যকর হবে। তাই সেই যে চিঠি লিখে বলেছেন এবং সরকারিভাবে সে নথিপত্র তিনি কি করেছেন, পেশ করেছেন। তাই সেগুলোকে পরবর্তীকালে আমরা সরকারি নথিপত্রে সংযোজন করে রেখেছি। আচ্ছা, সরকারি নথিপত্র কোথায় সংযোজন করা হয়? বর্তমানে এখন হচ্ছে কি মহাফেজখানা বা লেখাগার বলা হয়। এটাকে ইংলিশে বলা হয় আর্কাইভ। ইংলিশে কি বলা হবে? আর্কাইভ। এটি কোথায় আছে বর্তমানে? দিল্লিতে আছে। কোথায় আছে? দিল্লিতে। দিল্লিতে মহাফেজখানা, কি নাম বললাম? দিল্লিতে মহাফেজখানায় এখন এই সরকারি নথিপত্রগুলোকে সংযোজন বা সংরক্ষণ করে রাখা হয়েছে। এটা কোথায় আছে? এটা দিল্লিতে আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, সত্যজিৎ রায় যুক্ত ছিলেন খেলার ইতিহাস, শহরের ইতিহাস, নারীর ইতিহাস, না শিল্প চর্চার ইতিহাসের সঙ্গে। সবই ইতিহাসের উপাদানের মধ্যে, মানে সব এখন হচ্ছে নতুন ইতিহাস চর্চা, এগুলো সব নিয়ে আলোচনা হয়েছে। ঠিক আছে, তাহলে সত্যজিৎ রায় আমরা জানি প্রথম অস্কার পাচ্ছেন তিনি। তাহলে সেই সত্যজিৎ রায় কোন চর্চার সাথে যুক্ত ছিলেন? শিল্প চর্চার সাথে। তার আবার কি সিনেমা জগতের সাথে, সিনেমা জগৎ। ঠিক আছে, তো সিনেমা জগতে শিল্প চর্চা, সিনেমা এক প্রকারের শিল্প, তো সেই তিনি হচ্ছে শিল্প চর্চার সাথে যুক্ত ছিলেন সত্যজিৎ রায়। ক্লিয়ার হয়েছে কি বললাম? পথের পাঁচালী তিনি সিনেমা করেছেন, গোপী গাইন বাঘাবাইন সিনেমা করেছেন। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুচবে না। কত ভালো একটি কথা বলেছেন যে স্ত্রীদের শিক্ষা যদি না হয় তাহলে আমাদের মধ্যে যে গোড়ামিগুলো আছে সেগুলো কোনো সময় দূর হবে না। ওই জন্য যেহেতু আমাদের প্রথম শিক্ষা আমাদের মা দেন, আর মা একজন নারী, তাহলে সেই মাকে যদি, সেই মা যদি শিক্ষিত হন তাহলে কিন্তু তার সন্তানও ভালোভাবে শিক্ষিত হতে পারেন। তাহলে এই অর্থে ব্যবহার করা হয়েছে এই উক্তিটি। এই কথাটা কে বলেছেন? স্বামী বিবেকানন্দ, রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, না রবীন্দ্রনাথ ঠাকুর? কে বলবেন এই কথাটা? এই কথাটা বলবেন হচ্ছে কি স্বামী বিবেকানন্দ। কে বলবেন এই কথাটা? স্বামী বিবেকানন্দ। ক্লিয়ার হয়েছে কি বললাম? রামমোহন রায়কে কি বলা হয়? আধুনিক ভারতের জনক বলা হয়। কি বলা হয়? আধুনিক ভারতের জনক বলা হয়। ক্লিয়ার হয়েছে? তারপরের প্রশ্ন দেখো, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন। সর্বধর্ম সমন্বয় কথার অর্থ কি? সব ধর্মই সমান এবং সবার মধ্যেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। তো সেই যে আদর্শ প্রচার করেছিলেন কে? শিবনাথ শাস্ত্রী, স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ, না রামমোহন রায়? কে করবেন এই কথাটা? শ্রী রামকৃষ্ণ করবেন। কে করবেন? শ্রী রামকৃষ্ণ। আর শ্রী রামকৃষ্ণ শিষ্যকে ছিলেন স্বামী বিবেকানন্দ ছিলেন। ক্লিয়ার হয়েছে কি বললাম? যে আইনের মাধ্যমে সতীদাহর প্রথা বন্ধ করা হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই খুবই ভালো প্রশ্ন এটি। ঠিক আছে, আমাদের 19 শতকে প্রচলিত সমাজে যদি দেখা হয়, সেই সময়ে সবচেয়ে বেশি গোঁড়ামি প্রচলন ছিল, সেখানে কুসংস্কার ছিল। তো সেই কুসংস্কারের মধ্যে সব থেকে যদি বলা হয় যে খারাপ কুসংস্কার ছিল, সেটা হচ্ছে কি সতীদাহ প্রথা। অর্থাৎ সতী মানে হচ্ছে কি, এখানে কোনো মহিলার কথা বলা হচ্ছে, তার স্বামী যদি কোনো কারণবশত মারা যায় তাহলে তার সাথে সাথে সেই চিতাতে ওই মহিলাকেও জীবন্ত অগ্নিদগ্ধ করে মারা হতো। এটাকে বলা হচ্ছে কি সতীদাহ। এই প্রথাটা বন্ধ করার জন্য উদ্যোক্তা হলেন যে রাজা রামমোহন রয়, উদ্যোক্তা। কিন্তু বন্ধ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং।
তার সপ্তদশ বিধি আইন অনুযায়ী। কি বললাম আমি? সপ্তদশ বিধি। সপ্তদশ বিধি মানে হচ্ছে কি 17 নম্বর। সপ্তদশ বিধি মানে হচ্ছে কি 17, সপ্তদশ বিধি মানে হচ্ছে কি 17 নম্বর রেগুলেশন আইন দ্বারা। ঠিক আছে, তাহলে সেই সপ্তদশ বিধি রেগুলেশন আইন দ্বারা লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে, কত সালে? 1829 সালে হচ্ছে এটা বন্ধ করে দিয়েছিলেন। এবং তারিখ যদি জিজ্ঞেস করা হয়, খুবই গুরুত্বপূর্ণ, 2 ডিসেম্বর। ক্লিয়ার হয়েছে? কি বললাম? 3 আইন তোমরা জানো। 3 আইন বাল্য বিবাহ রোধ করবে, বহু বিবাহ রোধ করবে এবং অসবর্ণ বিবাহ চালু করবে, আর তার সাথে সাথে বিধবা বিবাহ চালু হবে। এটি চালু করেছিলেন কে? আমাদের হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1872 সালে। এটা হচ্ছে কবে? এটা হচ্ছে 1872 সাল। ক্লিয়ার? তাহলে এগুলো সব নোট ডাউন করে দিবে, এগুলো সবাই মোটামুটি নোট ডাউন করে নিবে। ঠিক আছে, তারপরে কি বলেছে? গোসাইজি নামে পরিচিত ছিলেন। গোসাইজি, গোসাইজি নামক কে পরিচিত ছিলেন? লালন ফকির, গোসাইজি নামে কে পরিচিত ছিলেন? লালন ফকির, বিজয় গোস্বামী, কেশবচন্দ্র সেন, মোহাম্মদ মহসিন। কে ছিলেন গোসাইজি নামে? বিজয় কৃষ্ণ গোস্বামী। বিজয় কৃষ্ণ গোস্বামীকে আমরা গোসাইজি মহারাজ বলতাম। মোহাম্মদ মহসিন তোমরা জানো ভালোভাবে। লালন ফকির হচ্ছে বাউল সঙ্গীতকার ছিলেন এবং 116 বছর প্রায় তিনি বেঁচে ছিলেন, এটা বলা হয়। চাইবাসার যুদ্ধ কোম্পানির কাছে পরাজিত হয়েছিল কারা? সাঁওতালরা, মুন্ডারা, চুয়ার বিদ্রোহীরা বা কোল বিদ্রোহীরা। এটা কে হয়েছিল? এটা হবে হচ্ছে 1820 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে হবে এটা? 1820 খ্রিস্টাব্দে হবে। আর পরাজিত হয়েছিল কারা? হচ্ছে কোল বিদ্রোহীরা। অ্যাকচুয়ালি কোল বিদ্রোহ হয়েছিল 1831 সালে। ঠিক আছে, কিন্তু তার আগে কোলরা হচ্ছে কি একটা চাইবাসা যুদ্ধ করেছিল, যেটা হয়েছিল কবে? 1820 খ্রিস্টাব্দে। সবাই কিন্তু ভালোভাবে নোট ডাউন করে নেবে, ওইটা ভালোভাবে মনে রাখবে। কোল বিদ্রোহ হচ্ছে 1831 খ্রিস্টাব্দে এবং নেতা ছিলেন সুই মুন্ডা, বুদ্ধভগত, জয়াভগত, সুই মুন্ডা। এরা হচ্ছে কি কোল বিদ্রোহের নেতা ছিলেন। নীল বিদ্রোহের সময় বাংলার প্রথম ফিল্ড জার্নালিস্ট নামে কে পরিচিত? মানে জার্নালিস্ট মানে জানো তোমরা, যারা নিউজ কালেকশন করে, তো তাকে আমরা জার্নালিস্ট বলি। ঠিক আছে, তো দিগম্বর বিশ্বাস, তিনি তো নেতা ছিলেন সেই সময় নীল বিদ্রোহের। শ্রীহরি রায়, শিশির কুমার ঘোষ, মধুরা নাথ আচার্য। কে হবে? শিশির কুমার ঘোষ হবে। কে হবে? শিশির কুমার ঘোষ হচ্ছে কি ফিল্ড জার্নালিস্ট। ফিল্ড মানে সামনে গিয়ে তিনি এই ব্যবস্থাটা দেখতেন। ঠিক আছে, ছোটনাগপুর প্রজাসত্ব আইন, একে অনেক সময় ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্ট বলা হয়। টেনেন্সি অ্যাক্ট। ঠিক আছে, প্রজাসত্ব আইন পাস হয় কবে? এটা ভালোভাবে মনে রাখবে, 1908 সালে হবে। কত সালে হবে? 1908 সালে। আচ্ছা, 1911 সালে কি ঘটনা ঘটবে? কারো আইডিয়া আছে? 1911 সালে বঙ্গভঙ্গ রোধ হবে এবং তার সাথে সাথে আমাদের দিল্লিতে রাজধানী স্থানান্তর হবে। দিল্লিতে রাজধানী স্থানান্তর হবে। ক্লিয়ার হয়েছে? কি বললাম? তাহলে এই দুটো জিনিস ভালোভাবে মনে রাখবে, দিল্লিতে রাজধানী স্থানান্তর এবং হচ্ছে বঙ্গভঙ্গ রোধ হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তারপরের প্রশ্ন দেখো, পাবনা কৃষক বিদ্রোহের অন্যতম নেতা কে ছিলেন? পাবনা কৃষক বিদ্রোহের অন্যতম নেতা কে ছিলেন? রফিক মন্ডল, আব্দুল ওয়াহাব, ঈশানচন্দ্র রায় না জগন্নাথ সিং? কে হবে? ঈশানচন্দ্র রায়। তোমরা কমেন্টে জানাবে যে পাবনা বিদ্রোহ কবে হয়েছিল। কমেন্টে অবশ্যই আমাকে জানাবে যে পাবনা বিদ্রোহ বা পাবনা কৃষক বিদ্রোহ কবে হয়েছিল, আর এটার নেতা কে ছিলেন? ঈশানচন্দ্র রায়। আমি বলে দিলাম। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী কে রচনা করেন? বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী কে রচনা করেন? না, এটা অবনীন্দ্রনাথ ঠাকুর। কে করবেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। ক্লিয়ার হয়েছে? কি বললাম? তাহলে বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী কে রচনা করেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। ক্লিয়ার হয়েছে?
আমাদের চিত্রশিল্পের জনক, ভারতের চিত্রশিল্পের জনক আমরা কাকে বলি? অবনীন্দ্রনাথ ঠাকুরকে। ভারতের ব্যাকরণ নামে কে পরিচিত ছিলেন? ভারতের ব্যাকরণ নামক কে পরিচিত ছিলেন? অক্ষয় কুমার দত্ত। কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। সবাই ভালোভাবে নোট ডাউন করে নেবে, ঠিক আছে? ভারতের ব্যাকরণ কাকে বলা হয়? অক্ষয় কুমার দত্তকে। ক্লিয়ার হয়েছে সবাই? আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই কিন্তু নোট ডাউন করে রাখবে, ভালো প্রশ্ন। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণ, ঠিক না ভুল? একদম ভুল। এটা কে প্রতিষ্ঠা করবেন? এটা প্রতিষ্ঠা করবেন হচ্ছে আমাদের স্বামী বিবেকানন্দ। আর স্বামী বিবেকানন্দ কবে প্রতিষ্ঠা করবেন? এটা 1897 সালে। কত সালে? 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করবেন বেলুর মঠ। তোমরা জানো ভালোভাবে এটা। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন কে? স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ নয় কিন্তু। রামরতন রায়কে বাংলার বিশে ডাকাত বলা হয়, এটি সঠিক কথা। এটা ভালো কোশ্চেন, এটা ভালোভাবে মনে রাখবে যে বিশে ডাকাত বলা হয় কাকে? রামরতন রায়কে। ক্লিয়ার হয়েছে? রামরতন রায়কেই আমরা বিশে ডাকাত বলি। পরবর্তী বিবৃতি দিবে যে কি, যে আবহাওয়ার বৈচিত্র্য অনুসারে মানুষ পোশাক পরিধান করে। ব্যাখ্যা হচ্ছে নিজেকে সুন্দর দেখানোর জন্য, নিজেকে রক্ষা করার জন্য, পোশাকে বৈচিত্র্য আনার জন্য। তাহলে এইটাকে ভালোভাবে মনে রাখবে, নিজেকে রক্ষা করার জন্য। এখানে নিজের সুন্দরতা দেখার জন্য তুমি ঠান্ডার দেশে গেছো এবং তুমি যদি হালকা পোশাক পরো তাহলে কি হবে? ঠান্ডা লেগে যেতে পারে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। এখানে তো সুন্দর দেখানোর জন্য নয়, পোশাকে বৈচিত্র্য দেওয়ার জন্য নয়। বৈচিত্র্য তো থাকতেই পারে, কারণ হচ্ছে কি আমরা যেখানে থাকি সেইভাবে আমরা ড্রেস পরি। যেমন যদি আমরা কাশ্মীরের দিকে যাই তাহলে সেখানে ঠান্ডা প্রচুর আছে, তাহলে সেখানে শল টল নিয়ে আমরা এখানে একদম কাঁথা কম্বলের মতো জড়িয়ে শুয়ে থাকবো। আর যদি আমরা গরমের দিকে যাই, রাজস্থানের দিকে যাই, তাহলে একদম আমরা হালকা ঢিলা ঢিলা এখানে পোশাক পরবো। তো এই জন্য নিজেকে রক্ষা করার জন্য আমরা ড্রেসটা পরি। এটা সবাই কিন্তু ভালোভাবে মনে রাখবে। ক্লিয়ার হয়েছে? পরের প্রশ্নটা কি বলেছে? ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন। এটি গঠিত হয়েছিল চুয়ার বিদ্রোহের পরে। এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পরে। এটি সঠিক উত্তর। কোল বিদ্রোহের পরেই হচ্ছে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয়েছিল। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয়েছিল কখন? না, কোল বিদ্রোহের পরবর্তীকালে। ক্লিয়ার হয়েছে? চুয়ার বিদ্রোহ কবে হবে? 1767 খ্রিস্টাব্দে, ঠিক আছে? 1767, আবার অনেক সময় এটা 1798 বলা হয়, মানে দুটো চরণে এটা হয়েছিল। এটি গঠিত হয়েছিল মুন্ডা বিদ্রোহের সময়, এটাও ভুল কথা। আর মুন্ডা বিদ্রোহ হবে কবে? 1899 খ্রিস্টাব্দে। সবাই কিন্তু এগুলো ভালোভাবে নোট ডাউন করে নেবে। কোনো ডাউট আছে এতটা? কোনো ডাউট যদি থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। দেখো পরবর্তী আছে কি আছে, 2 নম্বরের প্রশ্ন। এগুলো সব 2 নম্বরের প্রশ্ন আছে। তো আমরা এগুলো পিপিটির মাধ্যমে আমরা দেখব। 2 আর 4 কি বলেছে কোশ্চেন? আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? ব্রাহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজ। গ্রাম বার্তা প্রকাশে কেন একটি ব্যতিক্রমী পত্রিকা? দুদু মিয়া স্মরণীয় কেন? ওয়াহাবি কথার অর্থ কি এবং ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম কি ছিল? তারপর হচ্ছে কি সামরিক ইতিহাসে কেন আধুনিক ইতিহাস চর্চায় স্থান দেওয়া হয়েছে? বাংলায় নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক, মন্তব্য বিশ্লেষণ করো। কি উদ্দেশ্যে উপনিবেশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেন? এগুলো সব হচ্ছে 4 নম্বরের প্রশ্ন। তাহলে এগুলো সব আমরা কার মাধ্যমে আলোচনা করব? পিপিটির মাধ্যমে। সবাই দেখো কি বলেছে। দেখতে পাচ্ছ আশা করি। দেখতে পাচ্ছ আশা করি। প্রথম প্রশ্ন কি বলেছে? আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? আঞ্চলিক ইতিহাস চর্চা, সেটা আগে জানতে হবে যে যেখানে আমরা থাকছি সেই অঞ্চলের যে ইতিহাসগুলোকে আমরা কি বলি? আঞ্চলিক ইতিহাস চর্চা বলে থাকি।
আধুনিক ইতিহাস চর্চায় আঞ্চলিক বা স্থানীয় ইতিহাস গুরুত্ব হচ্ছে অপরিসীম। তো কিসের জন্য গুরুত্বপূর্ণ? যে ধারাবাহিকতা এখানে দেখতে পাই। স্থানীয় ইতিহাসে স্থানীয় ঐতিহ্য সংস্কৃতির অতীত থেকে বর্তমান পর্যন্ত চালচিত্র তুলে ধরা হয়। এখানে অতীত থেকে বর্তমান পর্যন্ত যা যা ঘটনা আমরা হচ্ছে আঞ্চলিক ইতিহাসে দেখতে পাই। উপাদান, জাতীয় স্তরে ইতিহাস রচনার সময় অনেক ক্ষেত্রে স্থানীয় ইতিহাসকে উপাদান হিসেবে ব্যবহার করা হয়, জাতীয় স্তরে মানে ন্যাশনাল লেভেলে। সামাজিক ও রাজনৈতিক অবস্থা জানাতে এটা সাহায্য করে। সামাজিক এবং রাজনৈতিক অবস্থা কেমন ছিল, স্থানীয় ইতিহাস কোনো অঞ্চলের রাজনৈতিক উত্থান পতন ও জনগোষ্ঠী সম্পর্কে জানতে আমাদেরকে কি করে, সাহায্য করে। কোনো অঞ্চলের রাজনৈতিক অবস্থার কেমন ছিল, কিভাবে উত্থান হয়েছে, সেগুলো আমরা এখান থেকে জানতে পারি। ক্লিয়ার হয়েছে? কি বললাম? ক্লিয়ার হয়েছে? তারপরে কোশ্চেন কি বলেছে দেখো, ব্রাহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। রাজা রামমোহন রায়ের প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজ সেই যুগে সমাজ সংস্কারের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছিল। এটা মনে রাখবে যে ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠা হয়েছিল? অ্যাকচুয়ালি 1828 খ্রিস্টাব্দে এটা ব্রাহ্ম সভা হবে। ব্রাহ্ম সভা 1830 এইটা ব্রাহ্ম সমাজ। ক্লিয়ার হয়েছে? তাহলে এই দুটো সাল কিন্তু ভালোভাবে মনে রাখবে, এই দুটোই হচ্ছে রাজা রামমোহন রায়ের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ক্লিয়ার হয়েছে? কি বললাম? ব্রাহ্ম সমাজ নারী শিক্ষা ও নারী স্বাধীনতার দাবি জানায়, বাল্য বিবাহ বহু বিবাহ নিষিদ্ধ করার দাবি জানায় এবং অসবর্ণ বিবাহ বিধবা বিবাহ প্রচলনের কথা বলে। অর্থাৎ বাল্য বিবাহ মানে ছোটবেলায় যে বিয়ে দিয়ে দেওয়া হতো, এটা কিন্তু অন্যায় একবারে। বহু বিবাহ মানে অনেকগুলো বিবাহের কথা বলা হচ্ছে। আগেকার যুগে ছেলে মেয়েরা হচ্ছে কি অনেকগুলো বিবাহ করতে পারতো, স্পেশালি ছেলেগুলো, তাহলে সেটা নিষিদ্ধ করা হচ্ছে। এবং অসবর্ণ বিবাহ মানে যে অন্য বর্ণে গিয়েও তারা বিবাহ করতে পারে, এটার প্রচলন করছে। এবং বিধবারা যেন বিবাহ করতে পারে, এটার কথা বলা হয়েছে। জাতিভেদ প্রথা ও অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে, শ্রমিক কল্যাণের কথা বলা হয়েছে। শিক্ষা প্রসারের চেষ্টা করেন ব্রাহ্মণরা, তাদের চেষ্টা অনেকাংশ সফলও হয়েছিল। ক্লিয়ার? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ক্লিয়ার হয়েছে? পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, যে গ্রাম বার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী? কি বলেছে? কেন একটি ব্যতিক্রমী পত্রিকা? কারণ যতগুলো পত্রিকা তুমি দেখবে সবই প্রায় হচ্ছে কি কলকাতা কেন্দ্রিক বা এলিট সম্প্রদায়ের জন্য। এটি একটি এমন পত্রিকা ছিল যেটা হচ্ছে কি গ্রাম্যগঞ্জের সমাজের কথা এখানে বলা হয়েছে। ক্লিয়ার হয়েছে? কি বললাম? গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা কবে প্রকাশিত হবে? 1863 খ্রিস্টাব্দে হবে গ্রাম বার্তা প্রকাশিকা। আর কে প্রকাশ করবেন এটা? এটা হরিনাথ মজুমদার। কি নাম বললাম? হরিনাথ মজুমদার, যাকে আমরা কি নামে পরিচিত বলি? কাঙাল হরিনাথ। যাকে আমরা কি বলি? কাঙাল হরিনাথ বলি। ক্লিয়ার হয়েছে? 19 শতকে গ্রাম বাংলার সমাজ জীবনের কথা জানার জন্য গ্রাম বার্তা প্রকাশিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। এই যে হরিনাথ মজুমদার ছিলেন এর প্রথম সম্পাদক। ক্লিয়ার হয়েছে? হরিনাথ মজুমদার ছিল এর প্রথম সম্পাদক ছিল। এটি হচ্ছে কি কুষ্টিয়া গ্রাম থেকে প্রকাশিত হতো প্রথম। মনে রাখবে এটা কুষ্টিয়া গ্রাম থেকে প্রকাশিত হতো। এটা মাধ্যমিকে আসা প্রশ্ন। কোথা থেকে হতো? এটা কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে এটা প্রকাশিত হতো, কুষ্টিয়া থেকে। ঠিক আছে? গ্রাম বার্তা প্রকাশিকা ব্যতিক্রম হওয়ার কারণগুলো কি আছে? বিভিন্ন কারণে এই পত্রিকাটি ব্যতিক্রম হয়েছিল। এখানে কিসের চিত্র দেখানো হয়েছে? গ্রামীণ সমাজ চিত্রের কথা বলা হয়েছে। গ্রাম বার্তা প্রকাশিকা গ্রাম্য সমাজ জীবনের নানান চিত্র তুলে ধরা হয়। এর আগে বিভিন্ন পত্র পত্রিকায় শহরের কথা থাকলেও গ্রামীণ সমাজের কথা সেভাবে এখানে অন্যান্য পত্রিকায় পাওয়া যায়নি। সেদিক থেকে এই পত্রিকা ছিল ব্যতিক্রমী। আর সঙ্গে মানুষের দুঃখের কথা প্রকাশ করতো, গ্রামের মানুষের দুঃখ কষ্ট, নীলকর সাহেবদের অত্যাচার এই পত্রিকায় প্রকাশিত হয়েছে। ঠিক আছে? এটাও ভালোভাবে মনে রাখবে, এই পত্রিকা কিন্তু জোড়াসাঁকো ঠাকুর বাড়ির জমিদারদের নিয়েও তারা সমালোচনা করেছিলেন এই পত্রিকা, অর্থাৎ হরিনাথ মজুমদার। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, দুদু মিয়া স্মরণীয় কেন? এর আসল নাম কি ছিল? মোহাম্মদ মহসিন।
ঠিক আছে, মহসিন, মোহাম্মদ মহসিন। ফরাজি আন্দোলনের সময় সবচেয়ে বড় যে নামটা আমরা পাই সেটা হচ্ছে মোহাম্মদ মহসিন উর্ফ দুদু মিয়া। ফরাসি আন্দোলনের প্রবর্তন হলেন হাজী শরীয়ত উল্লাহ। 1840 খ্রিস্টাব্দে হাজী শরীয়ত উল্লাহের মৃত্যুর পর তার পুত্র ওই যে মোহাম্মদ মহসিন বা দুদু মিয়া ফরাজি আন্দোলন পরিচালক হন। ঠিক আছে, মোহাম্মদ মহসিন। মোহাম্মদ মহসিন হচ্ছে কি এই আন্দোলন বলতে ফরাজি আন্দোলনের কথা বলা হয়েছে। ফরাজি আন্দোলন 1820 খ্রিস্টাব্দে, এটাও ভালোভাবে মনে রাখো। স্মরণীয় হওয়ার কারণগুলো কি কি আছে? দুদু মিয়ার তত্ত্ব ছিল বৈপ্লবিক তত্ত্ব। তিনি বলতেন জমি আল্লাহর দান, সুতরাং জমির উপর কর ধার্য করার অধিকার কারণেই। সুদক্ষ সংগঠন দুদু মিয়ার বাংলায় তার প্রভাবিত অঞ্চলে ফরাজি ই খিলাফত বা ফরাজি খিলাফত নামে এক প্রশাসন গড়ে তোলেন। তিনি তার প্রভাবিত অঞ্চলকে কয়েকটি হলকা, এটা ভালোভাবে মনে রাখবে, কয়েকটি এলাকাকে তিনি কি বলতেন? হলকা বলতেন। হলকা, হলকায় একজন করে খলিফা নিযুক্ত করেন, যার দায়িত্ব ছিল এই হলকায় জমিদার নীলকরদের অত্যাচার প্রতিহত করা। দুদু মিয়ার নেতৃত্বে হচ্ছে ফরাজিরা জমিদার ও নীলকরদের আক্রমণ করে ত্রাসের সৃষ্টি করেছিল। ত্রাস মানে একটা বিভীষিকা সৃষ্টি করে দিয়েছিল। ঠিক আছে, এই সকল কারণে দুদু মিয়া স্মরণীয় হয়ে আছেন। ক্লিয়ার হয়েছে কি বললাম? ওয়াহাবি কথার অর্থ কি? ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি কি ছিল? বোঝা গেল? ওয়াহাবি কথার অর্থ হচ্ছে কি? নব জাগরণ। ওয়াহাবি কথার অর্থ হচ্ছে কি? নবজাগরণ। ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি হচ্ছে কি? ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম হলো তারিকা-ই মোহাম্মদিয়া। মুসলমান ধর্মের সংস্কার আন্দোলন হিসেবে শুরু হলেও এই আন্দোলন ক্রমশ অত্যাচারী জমিদার ও ব্রিটিশ বিরোধী আন্দোলনে পরিণত হয়। বাংলায় তিতু মীরের নেতৃত্বে, তিতু মীরের হচ্ছে প্রকৃত নাম ছিল মীর নিসার আলী, নোট ডাউন করে নিবে। মীর নিসার আলীর নেতৃত্বে অত্যাচারিত কৃষকরা জমিদার ও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়। ফলে ওয়াহাবি আন্দোলন কৃষক আন্দোলন ও ব্রিটিশ বিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল। ক্লিয়ার হয়েছে কি বললাম? পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, 4 নম্বরের প্রশ্ন। এগুলো সব কত নম্বরের প্রশ্ন? 4 নম্বরের প্রশ্ন। এখান থেকে 4 নম্বরের প্রশ্ন তোমাদের শুরু হচ্ছে। সামরিক ইতিহাসকে কেন আধুনিক ইতিহাস চর্চায় স্থান দেওয়া হয়? সামরিক ইতিহাস, ঠিক আছে, মানে সৈন্যবাহিনীর যে ইতিহাসটা সেটাকে কেন আধুনিক ইতিহাস চর্চায় স্থান দেওয়া হয়েছিল? ইতিহাস যেসব বিষয় নিয়ে চর্চা করে তাদের মধ্যে অন্যতম হলো সামরিক বিভাগ। এক সময় মানুষ তীর, ধনুক, লাঠি, বল্লম নিয়ে যুদ্ধ করতেন। তারপর বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে আজ পারমাণবিক অস্ত্রের যুগে পৌঁছেছে। এর মধ্যবর্তী সময়ে সনাতনী অস্ত্রের উন্নতি, গুলি বারুদের ব্যবহার, সৈন্য প্রশিক্ষণ প্রভৃতির উন্নতি ঘটে। এই সব কিছু এখন সামরিক ইতিহাসের বিষয়বস্তু হয়েছে। তাহলে বুঝতে পারছো, আগে তীর ধনুক নিয়ে আমরা লড়াই করতাম, এখন পারমাণবিক বোমা নিয়ে হয়েছে। এখন তো আরও উন্নত হয়েছে, এখন কি বায়োকেমিক্যাল নিয়ে আমরা কি করছি? যুদ্ধ করছি। এই যে আমরা করোনার সময় বললাম, তাহলে এগুলো কি এক প্রকারের বায়োকেমিক্যাল ওয়ার হচ্ছে। তো প্রাচীন ও মধ্যযুগের সামরিক ইতিহাস, প্রাচীন যুগে মানুষ পাথরের এবং ধাতুর অস্ত্র ব্যবহার করত। এরপর বারুদ আসলো, কামানের আবিষ্কার হলো ও ব্যবহার হলো, সামরিক প্রশিক্ষণ, যুদ্ধ কৌশল সামরিক জগতে বিপ্লব নিয়ে এসেছিল। ঠিক আছে, বিপ্লব ঘটায়। তবে মধ্যযুগের শুরুতে ইউরোপীয় সামন্ত দুর্গ এবং নাইটদের যে গুরুত্ব ছিল তার পরবর্তীকালে ক্রমশ হ্রাস পেয়ে। নাইট মানে হচ্ছে কি? যোদ্ধা বাহিনী। নাইট মানে হচ্ছে কি? যোদ্ধা বাহিনী। তোমরা হচ্ছে অনেক সময় নিনজা হাতুড়ি বা এরকম টাইপের লোকগুলোকে দেখেছো, তাহলে সেগুলোকে আমরা অনেক সময় নাইট বলতাম। আধুনিক যুগে সামরিক শিল্প বিপ্লবের পর ইউরোপে অস্ত্র নির্মাণের যুগান্তর আসে। প্রচলিত সব ধরনের অস্ত্রের গুণমান বৃদ্ধি পায় এবং নতুন নতুন অস্ত্র তৈরি হয়। বাষ্প শক্তিচালিত জাহাজে দূরপাল্লার কামান বসানো হয়। ডুবোজাহাজ আবিষ্কৃত হয়, ট্যাঙ্ক, সাজোয়া গাড়ি, বিমান আবিষ্কৃত হয়, ব্যবহৃত হয়। ফলে যুদ্ধ আর সীমিত জায়গায় আবদ্ধ থাকে না, জল, স্থল, আকাশ সব দিকেই কি হচ্ছে? যুদ্ধ চলছে। গবেষণায় কি বিষয়বস্তু আছে? ফরাসি নেপোলিয়নের ইংল্যান্ড বিরোধী যুদ্ধের সময় থেকে সামরিক ইতিহাসের সূচনা। তার উপদ্বীপীয় যুদ্ধ, উপদ্বীপ বলতে এখানে কার কথা বলা হয়েছে? এখানে হচ্ছে স্পেন এবং পর্তুগালের কথা বলা হচ্ছে। ওয়াটারলু যুদ্ধ, যেখানে তার পরাজিত হয়েছিল, জগতে সাড়া জাগিয়েছিল। এই সময় থেকে ইংল্যান্ডে সামরিক ইতিহাস চর্চার সূচনা ঘটে। এরপর সামরিক ইতিহাস একটি আলাদা শাখা রূপে পরিচিত হয়। ক্লিয়ার হয়েছে কি বললাম? দেখতে পাচ্ছ আশা করি। তারপর কি বলেছে? সামরিক ইতিহাস যুদ্ধের সময়কাল, দেশের নাম, সৈন্য সংখ্যা, ব্যবহৃত অস্ত্রশস্ত্র, যুদ্ধ কৌশল, অস্ত্রের কার্যকারিতা, ক্ষয়ক্ষতি, পরিণতি প্রভৃতির কথা এখান থেকে আমরা জানতে পারি। সরি।
এগুলি সামাজিক, আর্থিক ও রাজনৈতিক পরিপ্রেক্ষিতে ইতিহাস আলোচিত হয়। মার্ক ফেরোর, এটা ভালোভাবে নোট ডাউন করে রাখবে, মার্ক ফেরোর লেখা দ্য গ্রেট ওয়ার। দ্য গ্রেট ওয়ার কবে? 1914 থেকে 1918। দ্য গ্রেট ওয়ার হলো অনুরূপ একটি গ্রন্থ, ঠিক আছে। এটা প্রথম বিশ্বযুদ্ধের কথা বলা আছে, কিন্তু 1914 থেকে 1918। সামরিক ইতিহাস চর্চা থেকে বিভিন্ন কাল পর্বে সামরিক সরঞ্জাম, গুণগত মান, যুদ্ধ প্রযুক্তি ইত্যাদি বিষয় সম্পর্কে তথ্য লাভ করা যায়। সমাজ ও পরিবেশ যুদ্ধের কিরূপ প্রভাব পড়ে এবং এর পেছনে কূটনৈতিক নীতিসমূহের প্রয়োগের মতো বিভিন্ন বিষয় সামরিক ইতিহাস চর্চার করা হয়, তাই এর গুরুত্ব আছে কি অপরিসীম। আশা করি তোমরা এটা নোট ডাউন করে নিবে। এখানে বোঝার মতো সেরকম বিষয়বস্তু নেই, তোমরা জানো যে সামরিক ইতিহাসে আমরা কি কি ব্যবহার করতে পারি, সেনা কত আছে, যুদ্ধাস্ত্র কত আছে, কি কি অস্ত্র ব্যবহার করা হচ্ছে, কার কার সাথে যুদ্ধ করা হচ্ছে, এগুলো নিয়ে আমরা নর্মালি আলোচনা করে রাখি। তাহলে এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক বা কলকাতা শহর কেন্দ্রিক, মন্তব্যটি বিশ্লেষণ করো। নবজাগরণ কথার অর্থ কি? নবরূপে জাগরণ। আর প্রথম নবজাগরণ যদি বলা হয় কোথায় হয়েছিল, এটা হয়েছিল ইতালিতে। প্রথম নবজাগরণ কোথায় হয়েছিল? ইতালিতে। কিন্তু এই শব্দটা নবজাগরণ, এটা হচ্ছে কি ফরাসি শব্দ। এটি একটি কি শব্দ? ফরাসি, এটি একটি ফরাসি শব্দ। ক্লিয়ার হয়েছে? কিন্তু প্রথম যদি জিজ্ঞেস করা হয় নবজাগরণ কোথায় হয়েছিল, আমাদের বলি ইতালিতে হয়েছিল। সেই ইতালিতে নবজাগরণ, নবরূপে জাগরণ, সেটা হচ্ছে আমাদের বাংলাতেও এসেছিল 19 শতকীয় নবজাগরণের ফলে ভারতীয়রা পাশ্চাত্য জ্ঞান, বিজ্ঞান ও সংস্কৃতি সম্পর্কে অবহিত হবার সুযোগ পায়। কিন্তু এই নবজাগরণের প্রকৃতি বিষয়ে পণ্ডিতরা সহমত হতে পারেননি। নবজাগরণ কি সেটা জানতে হবে। নবজাগরণকে রেনেসাঁ বলা হয়। কি বলা হয়? এই যে এক্ষুনি বললাম, এটি কি শব্দ? ফরাসি শব্দ। এর বাংলা অর্থ হলো নবজাগরণ। রেনেসাঁ শব্দটি ইউরোপের, বিশেষত ইতালির ইতিহাসের সঙ্গে যুক্ত। এই শব্দের দ্বারা মূলত 14 থেকে 16 শতকে ইতালীয় সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও রাজনীতির স্ফুরণের বোঝায়, মানে রাজনীতি পরিবর্তন দেখা যায় এখানে। আবার ইংরেজ শাসন প্রতিষ্ঠার পাশাপাশি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সূত্রে 19 শতকে বাংলায় শিক্ষা ও সংস্কৃতির জগতে যে পরিবর্তন ঘটে তাকে কেউ কেউ কি বলে? নবজাগরণ বলেন। নবজাগরণ তৎকালীন সামাজিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজা রামমোহন রায়ের এক চিঠি আলেকজান্ডার ডাফকে লিখেছিলেন। আমি ভাবতে শুরু করেছি যে ইউরোপীয় রেনেসাঁর সঙ্গে রেনেসাঁসের মতো কিছু একটা ভারতে ঘটতে চলেছে। রামমোহনের মতো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কেশবচন্দ্র সেন, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ এবং রবীন্দ্রনাথ ঠাকুর 19 শতকে বাংলার মানসিক স্ফুরণ ও সংস্কার আন্দোলনকে নবজাগরণ বলেছেন। ক্লিয়ার হয়েছে কি বললাম? বাংলার নবজাগরণ ছিল কলকাতা শহর কেন্দ্রিক। ভারতের মধ্যে বাংলাতেই প্রথম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। কলকাতা ছিল বাংলার রাজধানী, তাই পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতি কেন্দ্র হয়ে ওঠে কলকাতা। রাজা রামমোহন রায়, ডিরোজিও, নববঙ্গগোষ্ঠী এবং অন্যান্য মনীষী বাংলায় সাহিত্য সংস্কৃতির বিকাশে, শিক্ষার প্রসারে, ধর্ম ও সমাজ সংস্কারে উদ্যোগী হন। প্রাচীন আধুনিক প্রাচ্য পাশ্চাত্যের সমন্বয়ে তৈরি হয় মিশ্র সংস্কৃতি। 19 শতকে বাংলায় এক বাবু শ্রেণীর জন্ম দিয়েছিল। এই বাবুরাই ছিলেন নবজাগরণের পৃষ্ঠপোষক। এখানে শিক্ষিত সমাজের কথা বলা হয়েছে। রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলি। তাহলে কেন বলা হয় তাকে? কারণ তিনি মানসিকভাবে ভাবতে শিখেছিলেন যে কোনগুলো হচ্ছে সংস্কার, কোনগুলোকে কুসংস্কার, কোনগুলোকে পরিবর্তন করা দরকার এবং কোনগুলোকে পরিবর্তন করার প্রয়োজন আছে সবচেয়ে বেশি। তাহলে সেইভাবে কি হচ্ছে, বাংলায় একটা নতুন যুগের সূচনা হচ্ছে, যাকে আমরা নবজাগরণ বলছি। মানুষ নতুনভাবে ভাবতে শিখছে, মানুষ হচ্ছে পড়াশুনো করতে শিখছে, মানুষ ভাবছে যে কোনগুলোকে করলে হচ্ছে সমাজ উন্নতি হবে এবং কোনগুলোকে করলে সমাজের উন্নতি হবে না। তাহলে এইগুলোকে মানুষ ভাবতে শিখেছে। এখানে আমরা নবজাগরণের অগ্রদূত হিসেবে আমরা দেখি রাজা রামমোহন রায়কে, কিন্তু সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ডিরোজিকেও ভুললে কিন্তু হবে না। 19 শতকে বাংলার নবজাগরণের শহরের ধনী ব্যক্তি ও শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায় অংশগ্রহণ করেছিল। মধ্যবিত্ত ভদ্রলোক শহরের সম্প্রদায়ের মধ্যে এই আন্দোলন সীমাবদ্ধ ছিল। অধ্যাপক অনিল শীল, এই যে কথাটা ভালোভাবে মনে রাখবে, শীল তাই একে এলিটিস্ট আন্দোলন বলেছিলেন। এলিটিস্ট, ঠিক আছে, অনিল শীল, ঠিক আছে। অনিল শীল কি বলেছিলেন? এটা এলিটিস্ট আন্দোলন। এটা মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন করা এই কোশ্চেন। ঐতিহাসিক যদুনাথ সরকার তার বাংলার ইতিহাস গ্রন্থে, এটা ভালোভাবে মনে রাখবে, ঐতিহাসিক যদুনাথ সরকার হচ্ছে কি, ঐতিহাসিক যদুনাথ সরকার তার বাংলার ইতিহাস গ্রন্থে বাংলাকে নবজাগরণের পীঠস্থান বলে উল্লেখ করেছেন। অধ্যাপক সুশোভন সরকারের মতে বাংলাদেশেই সর্বপ্রথম ব্রিটিশ শাসনের বুর্জুয়া অর্থনীতি ও আধুনিক পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব অনুভূত হয়।
গবেষক সুপ্রকাশ রায়ের মতে বাংলায় সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক আন্দোলনের প্রকৃতি ছিল ইউরোপের আন্দোলনের থেকে ভিন্ন এবং বিপরীতমুখী। ইতালির ফ্লোরেন্স শহর, এটা ভালোভাবে মনে রাখবে যে কোথায় হয়েছিল সব প্রথম নবজাগরণ, এই যে ইতালির ফ্লোরেন্স শহরে। নগরীর ইউরোপীয় নবজাগরণ যে ভূমিকা পালন করেছিল বাংলার ক্ষেত্রে কলকাতা তা করতে পারেনি। ফ্লোরেন্সের মতো স্বাধীন মানসিকতা ও শিল্পী মন ব্রিটিশ ঔপনিবেশিক কেন্দ্র কলকাতায় ছিল না, তবে কলকাতা তথা বাংলা নবজাগরণের উৎসস্থল হলেও ক্রমশ ভারতের বিভিন্ন অংশে এর প্রভাব প্রতীয়মান হয়। ক্লিয়ার? ভালো কোশ্চেন ছিল ওটা, ওটা মাধ্যমিকে আসা প্রশ্ন, ওইগুলো ভালোভাবে দেখে দিয়ে যাবে, ঠিক আছে? আশা করি তোমাদের যতটা আছে ওখানে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন কি বলেছে, লাস্ট 4 নম্বরের লাস্ট প্রশ্ন আমরা যদি দেখি তাহলে কি বলেছে, ঔপনিবেশিক অরণ্য আইনের কথা বলা হয়েছে এখানে। এই অরণ্য আইন প্রবর্তনের উদ্দেশ্য বলা হয়েছে কি, তো ভারত ছিল ব্রিটেনের অন্যতম একটি উপনিবেশ। এই উপনিবেশিক অরণ্য আইনগুলির উপর আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য অরণ্য সনদ বা অরণ্য আইন পাস করেন ব্রিটিশ সরকার। অরণ্য সনদ এসেছিল 1855 সালে, আর এটি হচ্ছে 1865 সালে প্রথম অরণ্য আইন আসবে, এটা মনে রাখবে ভালো করে। সনদ এসেছিল 1855 সালে এবং অরণ্য আইন আসবে 1865 খ্রিস্টাব্দে। ক্লিয়ার হয়েছে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় অরণ্য অঞ্চলের উপর নিয়ন্ত্রণ আরোপ করার জন্য 1855 খ্রিস্টাব্দে অরণ্য সনদ পাস করে লেখা আছে। এর দ্বারা কাঠ সংগ্রহ ব্যবসার উপর বিধিনিষেধ আরোপ করা হয়। পরবর্তীকালে 1864 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বন বিভাগ গঠন করেন, যে বন বিভাগ গঠন করেছিল এটা, ঠিক আছে, ভালোভাবে মনে রাখবে 1864 সালে। এবং অরণ্য আইন পাস হবে কবে, 1865 খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় অরণ্য আইন পাস করে, এটা ভালোভাবে মনে রাখবে, কোশ্চেন আসে এটা। দ্বিতীয় অরণ্য আইন ঔপনিবেশিক সরকারে ভারতের 1878 খ্রিস্টাব্দে দ্বিতীয় অরণ্য আইন পাস করেন, ঠিক আছে, দ্বিতীয় অরণ্য আইন পাস করেন এবং তা 1878 খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইন ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1878 নামে পরিচিত। এই আইন অনুসারে অরণ্য অঞ্চলে 3টি ভাগে ভাগ করা হয়, যথা, এটা ভালোভাবে মনে রাখবে, কটি ভাগে ভাগ করা হয়েছিল, 3টি ভাগে ভাগ করা হয়েছিল। কি কি? একটাকে বলা হয় কি সংরক্ষিত অরণ্য বা রিজার্ভ ফরেস্ট বলা হয়। এই প্রকার অরণ্য অঞ্চলের পরিচালনা এবং অরণ্য সম্পদের উপর পুরোপুরি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ মানে সরকারের নিয়ন্ত্রণ আরোপিত হয়। সুরক্ষিত অরণ্য বা প্রোটেক্টেড ফরেস্ট বলা হয় এটাকে। এখানে নির্ধারিত কিছু বৃক্ষ কাটার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের কাঠ সংগ্রহ, পশুচারণ ইত্যাদি কতগুলি প্রথাগত অধিকার বজায় রাখা হয়। শ্রেণী বহির্ভূত অরণ্য বা আনক্লাসিফাইড ফরেস্টের কথা বলা হয়েছে। ঔপনিবেশিক অরণ্য আইন প্রবর্তনের পিছনে ব্রিটিশ সাম্রাজ্যবাদী তথা ঔপনিবেশিক মানসিকতা ও প্রয়োজনীয়তা সক্রিয় ছিল। অ্যাকচুয়ালি বানানো এই অরণ্য আইন বানানোর পিছনে কারণ হচ্ছে কি, মূল কারণ হচ্ছে কি, আমাদের ধরো রেলপথ নির্মাণ হচ্ছে, রেলপথ নির্মাণের সময় যে কাঠগুলো দরকার হবে সেই কাঠগুলো অরণ্য থেকে পাওয়া যাবে, ঠিক আছে, সেটা একটা ম্যাটার করছে। তাহলে তারপরে জাহাজ নির্মাণের সময় আমরা জানি যে ইংরেজরা হচ্ছে কি জাহাজ মানে ব্যবসায়ী লোক, তাহলে জাহাজ নির্মাণের সময় সেই কাঠগুলোকে দরকার হবে। আর দ্বিতীয়ত হচ্ছে কি তারা দেখছে যে এই জঙ্গল থেকেও তাদের কিছু একটা রেভিনিউ জেনারেট হতে পারে, তো সেই অঞ্চলগুলোকে যেখানে জঙ্গল আছে সেগুলোকে, ফরেস্ট আছে সেগুলোকে তারা অ্যাক্টের মাধ্যমে সংরক্ষিত করার চেষ্টা করেছিলেন। ক্লিয়ার হয়েছে? এখানে আদিবাসী সম্প্রদায়ের উপর সবচেয়ে বেশি আঘাত এনেছিলেন। অর্থনৈতিক উদ্দেশ্য কি ছিল? অরণ্য আইন প্রবর্তনের মূল উদ্দেশ্য ছিল বিশাল ও সম্পদপূর্ণ ভারতীয় বনভূমিকে ঔপনিবেশিক নিয়ন্ত্রণে এনে ব্রিটিশ অর্থনীতির স্বার্থে তা ব্যবহার করা। অরণ্য আইন প্রবর্তনের পিছনে সামরিক পরিপ্রেক্ষিত ছিল, কারণ ও পরিপ্রেক্ষিত ছিল উল্লেখযোগ্য। ব্রিটেনের রাজকীয় নৌবাহিনীর জন্য এই যে জাহাজ, যেহেতু তারা জাহাজে সবচেয়ে বেশি, সমুদ্রের রানী ছিল ব্রিটেন, তাহলে আমরা যদি দেখি তাহলে জাহাজ নির্মাণ প্রয়োজনীয় কাঠের জন্য অন্যতম সরবরাহ কেন্দ্র ছিল এই ভারতীয় অরণ্য। রেলপথ প্রসার, আমরা বললাম এক্ষুনি যে রেলপথের প্রসারের জন্য তৎকালীন গ্যারান্টি প্রথার মাধ্যমে যে সকল রেলওয়ে কোম্পানি ভারতে রেলপথ প্রসারের কাজ করেছিল, তাদের রেল লাইনের যে স্লিপারগুলো হয়, তোমরা জানো ভালোভাবে রেল লাইনের স্লিপার, এইভাবে করে রেল লাইন আছে, এই যে স্লিপারগুলো এগুলো আগে কিসের দেওয়া হতো? কাঠের দেওয়া হতো। কিসের দেওয়া হতো? এগুলোকে আগে কাঠের, এখন দেখো কংক্রিটের দেওয়া হয়, আগে কাঠের দেওয়া হতো। তাহলে সেই কাঠটা পাবে কোথা থেকে? ফরেস্ট থেকে তারা নিত। অন্যান্য অংশ তৈরির জন্য প্রচুর কাঠের প্রয়োজন ছিল, তো অরণ্য আইন প্রণয়নের মধ্য দিয়ে সেই প্রয়োজন পরিপূর্ণ হয়েছিল, ঠিক আছে। কৃষিযোগ্য জমি বৃদ্ধি, ইংরেজরা বনভূমি পরিষ্কার করে কৃষিযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি করতে চেয়েছিল। এর ফলে সেই সকল জমিতে ভূমি রাজস্ব আদায়ের মাধ্যমে সরকারের আয় বৃদ্ধি করতে চেয়েছিল। তাহলে এর ফলে কি হবে? আমরা দেখি যে আঞ্চলিকভাবে
আঞ্চলিকভাবে কি হবে, বিদ্রোহ দেখা দিবে। এই অরণ্য আইনের ফলে আমরা বিভিন্ন বিদ্রোহ দেখতে পাবো, সাঁওতাল বিদ্রোহ দেখতে পাবো, মুন্ডা বিদ্রোহ দেখতে পাবো। ঠিক আছে, এই যে বিভিন্ন আইন, বিভিন্ন বিদ্রোহগুলো আসছে, সেটা কিসের জন্য হচ্ছে না, আমাদের এই অরণ্য আইনের ফলে। অরণ্য আইন টোটাল এসেছিল তিনটে, এটা ভালোভাবে মনে রাখবে। অরণ্য আইন এসেছিল টোটাল হচ্ছে তিনটি, এসেছিল তিনটি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের 1865 খ্রিস্টাব্দে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে কবে 1878 খ্রিস্টাব্দে, থার্ড হচ্ছে কবে 1927 খ্রিস্টাব্দে। এখানে তিনটি স্তরের কথা বলা হয়েছে। কটা স্তরের কথা বলা হয়েছে? তিনটি স্তর, 1 2 3, তিনটি স্তর। ঠিক আছে, তিনটি স্তরের কথা বলা হয়েছে কোথায় না 1878 খ্রিস্টাব্দে। তাহলে এর ফলে দেখতে পাচ্ছি আদিবাসীদের কবল থেকে অরণ্য সম্পদকে রক্ষা করার জন্যই জাতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু সাম্প্রতিক কালে কিছু ঐতিহাসিক উপরোক্ত যুক্তিকে অস্বীকার করে বলেছেন যে অরণ্য সংরক্ষণের পিছনে ব্রিটিশ সরকারের অর্থনৈতিক উদ্দেশ্যই ছিল প্রধান। আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সবার মধ্যে শেয়ার করবে, এবং যদি কোথাও বুঝতে না পারো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।